হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বাংলাদেশের বিষয় বলি সম্পর্কে জিকে সব কিছু নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা একটু বেশি স্পেশাল, কারণ আমরা এই ধরনের বাংলাদেশের বিষয়বলি নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি বিগত বছরগুলোতে পাবলিকে আসা সকল ধরনের এমসিকিউ, সকল ধরনের নলেজেবল এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আজকের ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ, তাই কেউ মিস করো না। সবাই আজকের ভিডিওটা দেখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের বিষয় বলি গুরুত্বপূর্ণ জিকে। তাহলে শুরু করি আজকের ভিডিও শুরু করার আগে সবাই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। আমরা পরিবর্তে কোন জিকে নিয়ে ক্লাস করাতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় সংসদের ছবি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাতীয় পাখি দোয়েল। আমরা অনেকেই জানি, যারা জানো না তাদেরকে জানিয়ে দিই, জাতীয় পাখি হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, এবং জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা। এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলা। এগুলো আমরা অনেকেই জানি, কিন্তু আমরা যে জিনিসগুলো জানি না সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র সম্পর্কে আমাদের নলেজটা খুবই কম। বাংলাদেশের যে মানচিত্র ওইটা সম্পর্কে আমাদের নলেজ খুবই কম। আজকে আমরা দেখি যে কোন জেলা কোন বিভাগে অন্তর্ভুক্ত এবং কোন জেলার বৈশিষ্ট্য কেমন। আমরা যদি বাংলাদেশের মানচিত্রটা একটু নজর দেই তাহলে আমরা দেখব বাংলাদেশের 3 দিকে হচ্ছে ভারতের সীমানা, এবং কক্সবাজার বন্দরবনের এলাকায় কিছু অংশে মায়ানমারের সীমানা অবস্থিত। দক্ষিণে বাংলাদেশের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। এই হচ্ছে বাংলাদেশের সীমানাবর্তী দেশ এবং স্থান। আমরা যদি দেখি আমরা দেখতে পারবো যে ঢাকা, এই হচ্ছে ঢাকা, ঢাকার সাথে গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল। আর এদিকে হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী। এই যে ফেনী, এই জেলাটা আমাদের বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি একটু মার্ক করে তোমাদের দেখাই, এই যে ফেনী জেলাটা, এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন তুমি যদি দেখো, যদি এখন ভারত চায় এই জায়গাটাকে দখল করার জন্য, এই যে ফেনী যে জায়গাটা আছে এটাকে দখল করার জন্য, তাহলে বাংলাদেশ থেকে চট্টগ্রাম, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভাগ, ওইটা আলাদা হয়ে যাবে। চট্টগ্রাম বাংলাদেশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে একটি, কারণ এখানে আছে বন্দর এবং বিভিন্ন শিল্প কারখানা। চট্টগ্রাম এবং বাংলাদেশের সব থেকে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম। তাই এই যে টার্নিং পয়েন্টটা ফেনী, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আমরা যদি দেখি আমাদের বর্তমানে জেলা 64টি, এবং একটা প্রস্তাবিত জেলা হচ্ছে ভৈরব। ভৈরব হচ্ছে বাংলাদেশের 64তম, পরবর্তী 65তম প্রস্তাবিত জেলা। সেই জেলাটা এখনো হয় নাই, প্রস্তাবিত আছে এবং ভবিষ্যৎ হবে আশা করা যায়। আমরা যদি আরেকটা দেখি, এখানে সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, ঢাকা। এই হচ্ছে ময়মনসিংহ, এখানে ময়মনসিংহ, এখানে সিলেট, এখানে চট্টগ্রাম, এখানে খুলনা, এখানে বরিশাল, রাজশাহী, রংপুর। যদি দেখি এ হচ্ছে ঢাকা। এই যে 8টা বিভাগ, এর বাইরেও 2টা প্রস্তাবিত বিভাগ আছে, সেটা হচ্ছে কুমিল্লা
এবং ফরিদপুর। কিছুদিন আগে তোমরা অনলাইনে দেখে থাকবে যে কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে যে একটা সংঘর্ষ সোশ্যাল মিডিয়াতে, ওইটা হয়তো তোমরা দেখে থাকবে। কিন্তু এই বিভাগগুলো এখনো প্রস্তাবিত চলছে, কাজ চলছে, এখনো হয় নাই। যদি হয় তাহলে আমরা জানবো। তোমাকে আমি একটা সাজেশন দেই, তাহলে তোমরা চেষ্টা করবে যে বাংলাদেশের মানচিত্রটাকে একটু ভালো করে দেখা, যে কোন বিভাগে কোনটা অবস্থিত, কোন জেলাটা অবস্থিত, কোন জেলাটার অবস্থান কোন জেলার সাথে। যেমন মৌলভীবাজার সিলেটের সাথে মৌলভীবাজার, মৌলভীর সাথে হবিগঞ্জ, হবিগঞ্জের সাথে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়ির সাথে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম। এইভাবে যে লিস্টগুলা কোন স্থানে কোন জেলার অবস্থান এবং কোন জেলার সাথে কোন জেলার অবস্থান, ওইটা দেখা সব থেকে গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস, বঙ্গোপসাগরের সাথে কোন কোন জেলাগুলোর অবস্থান, ওইটা দেখা গুরুত্বপূর্ণ। যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, কক্সবাজার, বান্দরবন নাই, কক্সবাজার, এই যে জেলাগুলা, এইটা বঙ্গোপসাগরের সাথে সীমানা রাখে। এবং সাতক্ষীরার কিছু অংশ যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন হচ্ছে সীমানাবর্তী জেলা, অর্থাৎ এই জেলাগুলা সীমানা রাখে, অন্যান্য দেশের সাথে সীমানা স্থাপন করে। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক। মানচিত্র থেকে তোমরা চেষ্টা করবে যে মানচিত্রটাকে ডাউনলোড করে একটু ভালো করে দেখার তোমরা চেষ্টা করবে। আমরা যদি দেখি বাংলাদেশের রাজধানী ঢাকা, যার পূর্ববর্তী নাম ছিল জাহাঙ্গীরনগর, ঢাকার সাথে হচ্ছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর। গাজীপুর বাংলাদেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জেলা। কেন গুরুত্বপূর্ণ জেলা? কারণ গাজীপুর বাংলাদেশের সব থেকে বেশি ইন্ডাস্ট্রি অবস্থিত এই গাজীপুরে, তাই গাজীপুর বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ জেলা। এই ছিল মানচিত্র নিয়ে যতটা কথাবার্তা। আমরা যদি পরের স্লাইডে যাই তাহলে আমরা দেখব যে বাংলাদেশের পরিচিতি, আমরা যদি একটু দেখি বাংলাদেশের পরিচিতিগুলা, সেটা তাহলে আমরা দেখব যে বাংলাদেশের সাংবিধানিক নাম, এটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তোমরা হয়তো কেউ কেউ সাউন্ডে একটু প্রবলেম পেতে পারো, কারণ আমার গলাটা একটু ভাঙ্গা এবং বাইরে একটু সাউন্ড হচ্ছে, তাই তোমরা সাউন্ড পেতে পারো। তাই একটু কষ্ট করে ক্লাসটা করার চেষ্টা করো, সামনের ক্লাসগুলো এভাবে হবে না। সংবিধান নাম দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই যে একটা প্রশ্ন যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, এটা অনেক ক্ষেত্রে তুমি পাবে, চাকরি বাকরি, অ্যাডমিশন, সকল ক্ষেত্রে তুমি এই জিনিসটা পাবে যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি। তা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অনেকে হয়তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই জিনিসটা জানো, কিন্তু দি রিপাবলিক অফ বাংলাদেশ এই জিনিসটা হয়তো জানো না। তাই চেষ্টা করবে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এই জিনিসটা মুখস্থ করার। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সাংবিধানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয় 16ই ডিসেম্বর 1971 সালে। 16ই ডিসেম্বর 1971 সালে। ঢাকা এ পর্যন্ত রাজধানী হয় কয়বার? এই একটা প্রশ্ন, এটা খুবই একটা কমন প্রশ্ন, অ্যাডমিশন প্রস্তুতির জন্য খুবই কমন প্রশ্ন। এটা 5 স্টার দিয়ে রাখো যে ঢাকা এ পর্যন্ত রাজধানী হয় কয়বার। ঢাকা এ পর্যন্ত, শোনো মনোযোগ দিয়ে শোনো, যে ঢাকা এ পর্যন্ত রাজধানী হয় 5 বার। কয়বার? 5 বার। ঢাকা এ পর্যন্ত রাজধানী হয় 5 বার। কত সালে? এগুলো গুরুত্বপূর্ণ। 1610, 1660, 1905, 1947 এবং 1971। 1971 সালের পরে
এখন পর্যন্ত ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। শেষ রাজধানী হয় 1971 সালে এবং প্রথম রাজধানী হয় 1610 সালে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, যে ঢাকা এই পর্যন্ত রাজধানী হয় কয়বার? ঢাকা এই পর্যন্ত রাজধানী হয় 5 বার। ঢাকা এই পর্যন্ত রাজধানী হয় কয়বার? ঢাকা এই পর্যন্ত রাজধানী হয় 5 বার। কত কত সাল? 1610। খাতায় নোট করো, সামনে একটা খাতা নিয়ে বসো এবং নোট করো 1610, 1660, 1905, 1947 এবং 1971। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমাদের বারবার পড়াচ্ছি আমি। ঢাকায় পর্যন্ত রাজধানী হয় 5 বার: 1910, 1610, 1660, 1905, 1947 এবং 1971। এবং আমরা যদি আরো গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যে প্রথমবার রাজধানী করেন কে? এটাও 5 স্টার, যে প্রথমবার রাজধানী করেন কে? ইসলাম খাঁ। ঢাকার নাম দেন জাহাঙ্গীরনগর। এখানে দুইটা টপিক আমরা পেয়ে যাই, যে প্রথমবার রাজধানী করেন ইসলাম খাঁ। ঢাকার প্রথম রাজধানী ঢাকাকে প্রথম রাজধানী করেন ইসলাম খাঁ, এবং যখন তিনি প্রথম 1610 সালে রাজধানী করেন তখন ঢাকার নাম ছিল দেন জাহাঙ্গীরনগর। তখন ঢাকার নাম দেন জাহাঙ্গীরনগর কে? ইসলাম খাঁ। ঢাকার প্রথম প্রাদেশিক রাজধানী হয় 1905 সালে লর্ড কার্জন কর্তৃক। ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানী হয় 1905 সালে লর্ড কার্জন কর্তৃক। 1905 সালে লর্ড কার্জন কর্তৃক ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানী হয়। বাণিজ্যিক রাজধানী হয় চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানী হয় কোনটা? চট্টগ্রাম। এটা খুব গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটা? চট্টগ্রাম। কারণ ওইখানে ইন্ডাস্ট্রি বেশি, কলাকৌশলী বেশি, শিল্প বেশি, সেজন্য চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যিক রাজধানী। এখনো বলা হয় বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের চট্টগ্রাম। আমরা যদি আরো টপিক দিই, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস হচ্ছে 16ই মার্চ। 1980 সাল থেকে এই দিবস পালিত হয়। কত সাল থেকে? আমরা সবাই জানি যে 16ই মার্চ স্বাধীনতা দিবস, এবং 26শে মার্চ স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। কিন্তু এটা কখন থেকে পালিত হয় ওইটা হয়তো আমরা অনেকেই জানি না। এটা হচ্ছে 1980 সাল থেকে এই দিবস পালিত হয়। 1980 সাল থেকে এই দিবস পালিত হয়। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক সংসদীয় সরকার ব্যবস্থা। এই টপিকটা মনে রাখার চেষ্টা করো। বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন? এককেন্দ্রিক সংসদীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ সংসদের সদস্যরাই নেক্সট যে সরকার তাকে নির্বাচন করে। বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে এককেন্দ্রিক সংসদীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। সংবিধানের 3 নং অনুচ্ছেদে বলা হয়েছে, কয় নং? সংবিধানের 3 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের ভাষা হচ্ছে, রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এবং একটা দেশের রাষ্ট্রভাষা যখন করা হয় তখন কি কি বিবেচনা করা হয়, এটা যদি আমি একটু আলোচনা করি, দেখা হয় যে কত পার্সেন্ট মানুষ বাংলাতে কথা বলে, সর্বোচ্চ কত পার্সেন্ট মানুষ কোন ভাষায় কথা বলে, এবং কোন ভাষার সাথে এই দেশের ঐতিহ্য জড়িত, ইতিহাস জড়িত, এই সব কথা বিবেচনা করা হয়। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, জাতীয়তা সৃষ্টি করার ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এই ধরনের বিবেচনা করা হয়। যেমন বাংলাদেশের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা বাংলাদেশের জাতীয় পশু কেন হয়েছে? বাংলাদেশের শাপলা জাতীয় ফুল, এটা কেন বাংলাদেশের জাতীয় ফুল হয়েছে? এটা কারণ হচ্ছে বাংলাদেশে সর্বোচ্চ বাঘ পাওয়া যায় সুন্দরবনে, সেজন্য বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় সর্বোচ্চ সুন্দরবনে। তাই বাংলাদেশের জাতীয় পশু হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারকে বলা হয়েছে। আমরা যদি জাতীয়তা দেখি, বাংলাদেশি রাষ্ট্রপ্রধান হচ্ছে আব্দুল হামিদ। 21তম রাষ্ট্রপতি হচ্ছে আব্দুল হামিদ, তিনি হচ্ছেন 21তম। বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে 21তম, তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সরকার প্রধান কে? সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি নেই। বাংলাদেশের বর্তমানে যে তিনি হচ্ছে উপদেষ্টা ইউনূস সরকার, মোহাম্মদ ইউনূস, তিনি হচ্ছেন অন্তর্বর্তী সরকার, অর্থাৎ যতদিন না সরকার নির্ধারিত হচ্ছেন তার জায়গায় তিনি দেশটার সরকার যে ব্যবস্থা ওইটা তিনি চালাবেন, তাকে বলা হয় অন্তর্বর্তী সরকার। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি হচ্ছেন বাংলাদেশের 14তম সরকার ছিলেন।
এখন তিনি নাই। 14তম সরকার ছিলেন। যদি প্রশ্ন আসে যে 52তম শেখ হাসিনা কততম সরকার ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশের 14তম সরকার। বাংলাদেশের 14তম সরকার কে ছিলেন? শেখ হাসিনা। এই হচ্ছে তোমাদের বাংলাদেশের পরিচিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা যদি বাংলাদেশের প্রশাসনিক পরিচয় নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব যে বিভাগ প্রশাসনিক প্রধান, বিভাগীয় কমিশনার। একটা বিভাগের প্রশাসনীয় প্রধানকে বিভাগীয় কমিশনার এবং বিভাগের পুলিশ প্রধান ডিআইজি হচ্ছে একটা বিভাগের প্রশাসনিক প্রধান। সর্বোচ্চ স্তরে কর্মকর্তা হচ্ছে বিভাগের প্রধান, প্রশাসনিক প্রধান এবং বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন পুলিশ প্রধান ডিআইজি। বাংলাদেশের বর্তমান বিভাগ আছে 8টি। কয়টি? বাংলাদেশের বর্তমান বিভাগ আছে 8টি এবং তোমার একটা নোট করে নাও খাতায় যে 2টা নতুন প্রস্তাবিত বিভাগ করার কার্যক্রম চলছে। আমরা যদি দেখি বিভাগ সৃষ্টি হয় 1829 সালে। প্রথম বিভাগ কত সালে সৃষ্টি হয়? 1829 সালে প্রথম 3টা বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এই 3টা বিভাগ নিয়ে বাংলাদেশের প্রথম বিভাগ চালু হয়। কত সালে? 1829 সালে প্রথম বিভাগ চালু হয়। প্রথম 3টা বিভাগ নিয়ে, সে 3টা কি? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। যদি প্রশ্ন আসে বাংলাদেশের প্রথম বিভাগ কোনটা? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। প্রথম বিভাগ ঢাকা, প্রথম বিভাগ হচ্ছে ঢাকা এবং প্রথম 3টা বিভাগ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। প্রথম হচ্ছে ঢাকা, তারপর চট্টগ্রাম, তারপর রাজশাহী। প্রথম বিভাগ হচ্ছে ঢাকা। বর্তমানে 13টা জেলা নিয়ে ঢাকার অবস্থান। ঢাকার বিভাগের অবস্থান হচ্ছে, ঢাকা বিভাগের ভিতরে আছে 13টা জেলা। স্বাধীনতার পর্বের বিভাগ ছিল 4টি। যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, তখন তার আগে 1971 সালের আগে বাংলাদেশের জেলা ছিল, বিভাগ ছিল 4টি: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। স্বাধীনতার আগে খুলনা নামে একটা বিভাগ সৃষ্টি হয়েছে। প্রথম বিভাগ ছিল 3টা, তারপর খুলনা নামে একটা বিভাগ নতুন 1971 সালের আগে সৃষ্টি হয়েছে। সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ, বর্তমানে 4টা জেলা নিয়ে গঠিত। ঢাকা বিভাগ থেকে পৃথক করে 14 সেপ্টেম্বর 2015 সালে এই বিভাগ সৃষ্টি করা হয়। কত সালে শেষ সৃষ্টি করা হয়? ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করা হয় 14 সেপ্টেম্বর 2015 সালে। শেষ, বাংলাদেশের শেষ বিভাগ ময়মনসিংহ সৃষ্টি করা হয় 4টা জেলা নিয়ে। কয়টা জেলা নিয়ে? 4টা জেলা নিয়ে। আয়তনে বৃহত্তম বিভাগ ও বনভূমি পরিমাণে সবচেয়ে বেশি আছে যে বিভাগ, সে হচ্ছে চট্টগ্রাম বিভাগে। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। 11টা জেলা নিয়ে, সবচেয়ে বড় বড় 11টা জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত। যদি প্রশ্নে আসে যে বাংলাদেশের সব থেকে বড় বৃহত্তম বিভাগ কোনটি, সেটা হচ্ছে চট্টগ্রাম। আয়তনের সবচেয়ে ছোট বিভাগ, কম জেলা ও কম উপজেলা আছে যে বিভাগে, সেটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। 4টা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ অবস্থিত। জনসংখ্যার বৃহত্তম বিভাগ ও সবচেয়ে বেশি জেলা নিয়ে গঠিত বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ জনসংখ্যা বৃহত্তম বিভাগ ও সবচেয়ে বেশি জেলা নিয়ে গঠিত হচ্ছে ঢাকা বিভাগ। আমরা যদি দেখি জনসংখ্যার ছোট বিভাগ ও জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম, বরিশাল বিভাগে 6টা জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত। এখানে জনসংখ্যার বৃদ্ধির হার সব থেকে কম। শিক্ষার হার সবচেয়ে বেশি হচ্ছে বরিশাল বিভাগে। বরিশাল বিভাগে হচ্ছে সবচেয়ে শিক্ষার হার কম, বেশি। আমরা বলি না যে বরিশালের মানুষ ভালো না ততটা, কিন্তু তুমি যদি দেখো যে শিক্ষার হার সবচেয়ে বেশি হচ্ছে বরিশাল বিভাগে, যেটা ঢাকার কথা, ঢাকা মতো উন্নত শহরে বিভাগগুলোতে, কুমিল্লা চট্টগ্রামের মতো উন্নত বিভাগগুলোতে থাকার কথা, কিন্তু সব থেকে শিক্ষার হার সবচেয়ে বেশি হচ্ছে বরিশাল বিভাগে। শিক্ষার হার সবচেয়ে কম হচ্ছে সিলেট বিভাগে। শিক্ষার হার সবচেয়ে কম কোন বিভাগে? সিলেট বিভাগে। শিক্ষার হার সবচেয়ে কম সিলেট বিভাগে। এই যে টপিকগুলা মনে রাখার চেষ্টা করবে। আমরা যদি আমাদের যে রাজধানী, গুরুত্বপূর্ণ জিনিস, রাজধানী নিয়ে একটু আলোচনা করি। ঢাকার প্রশাসনিক রাজধানী হয় 5বার। আমরা আগে পড়েছি যে ঢাকা প্রশাসনিক রাজধানী হয় 5বার। আমরা দেখব যে কখন কত সালে কি করেছেন তা নিয়ে আমরা বিশ্লেষণ দেখব। প্রথম রাজধানী হয় 1610 সালে। ইসলাম খাঁ রাজধানী করেন। সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে সুবিদার ছিলেন, তাই সম্রাটের নামানুসারে নামকরণ করেন জাহাঙ্গীরনগর। এখানে যে কতগুলো টপিক, ইম্পর্টেন্ট টপিক তোমরা দেখতে পাচ্ছ,
1610 সালে ইসলাম খান প্রথম ঢাকাকে রাজধানী করেন। তখন ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর এবং জাহাঙ্গীরনগর যে নামটা সেটা করা হয় তৎকালীন সম্রাট জাহাঙ্গীরের নামে। এই যে কতটা গুরুত্বপূর্ণ স্থান ছিল তখনকার সময়ে, জাহাঙ্গীরের নামে শাসনমা যে নবাব তার নামে জাহাঙ্গীরনগর নামটা করা হয়। প্রথম 1610 সালে ঢাকাকে তৎকালীন জাহাঙ্গীরনগরকে রাজধানী করা হয়। দ্বিতীয় শাহ সুজা, এটা টপিকটা মনে রাখার চেষ্টা করবে যে 1610 সালে ইসলাম খান সম্রাট জাহাঙ্গীরের নামে করেন। দ্বিতীয় শাহ সুজা 1649 সালে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নিলে, কে সরিয়ে নেন? 1649 সালে শাহ সুজা ঢাকা থেকে রাজধানী সরিয়ে নিলে 1660 সালে পুনরায় মীর জুমলা রাজধানী প্রতিষ্ঠা করেন। কে? মীর জুমলা রাজধানী প্রতিষ্ঠা করেন। কত সালে? 1660 সালে পুনরায় মীর জুমলা রাজধানী প্রতিষ্ঠা করেন। মীর জুমলা, এই যে নামটা খুবই গুরুত্বপূর্ণ, মীর জুমলা 1660 সালে পুনরায় মীর জুমলা রাজধানী প্রতিষ্ঠা করেন। প্রথমে সে 1610, তারপর 1660 সালে দ্বিতীয়, 1649 সালে ওটাকে সরিয়ে নেওয়া হয়, রাজধানী সরিয়ে নেওয়া হয়। কে সরান? শাহ সুজা। এবং দ্বিতীয় 1660 সালে পুনরায় মীর জুমলা রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। 1610, 1660। তৃতীয় লর্ড কার্জন 1905 সালে ভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের প্রথম প্রাদেশিক রাজধানী হয়। লর্ড কার্জন 1905 সালে, তোমরা যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ওই নামটা এসেছে লর্ড কার্জন থেকে। লর্ড কার্জন 1905 সালে ভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের প্রথম প্রাদেশিক রাজধানী হয়। লর্ড কার্জন 1905 সালে ভঙ্গের ফলে সৃষ্টি নতুন প্রদেশের প্রথম প্রাদেশিক রাজধানী। কত সালে? 1905 সালে। একটা হচ্ছে প্রথম হয় 1610, তারপর 1660, তারপর 1905। চতুর্থবার হয় 1947, যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন। 1947 সালে পূর্ব বাংলার পাকিস্তান প্রদেশে পরিণত হলে পূর্ব পাকিস্তানের দ্বিতীয়বার প্রাদেশিক রাজধানী হয় 1947। 1910, 1610, 1660, তারপর 1905, 1947 এবং লাস্ট সর্বশেষ হয় পঞ্চমবার 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলে 1972 সালে সংবিধান ধারা বাংলাদেশের রাজধানী ঢাকা স্বীকৃতি পায়। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে, তখন বাংলাদেশের রাজধানী ঢাকা হয় নাই। 1972 সালে সংবিধান ধারা বাংলাদেশের রাজধানী ঢাকা স্বীকৃতি পায়। এই যে আমরা এখানে 5টা সাল পেলাম, 1610, 1660, 1610, 1660, 1905, 1947 এবং 1972। এই 5টা হচ্ছে রাজধানী কখন কখন ঢাকা রাজধানী করা হয়। এই সালগুলো মনে রাখবে এবং কে কখন করেন তা নামটা মনে রাখবে। এটা হলো তোমার রাজধানীর যে কথাবার্তা। ঢাকার প্রশাসনিক রাজধানী হয় 5বার, এই জিনিসটা মনে রাখবে। এগুলা বললেই তোমার রাজধানীর ব্যাপারে যত সব প্রশ্ন এখান থেকেই আসে। আমরা যদি একটু এমসিকিউতে পড়ি, এগুলা এখানে যতগুলো এমসিকিউ দেখতে পাচ্ছ সব কিন্তু কোনো পরীক্ষা এসেছে, কোনো চাকরির পরীক্ষা এসেছে, কিংবা পাবলিক ভার্সিটির পরীক্ষা এসেছে। প্রথমত, নগর হিসেবে প্রতিষ্ঠা হবার পর ঢাকা বর্তমানের কততম শতাব্দী অতিক্রম করেছে? নগর হিসেবে প্রতিষ্ঠিত হবার পর, নাম্বার 1টা দেখো, নগর হিসেবে প্রতিষ্ঠিত হবার পর ঢাকা বর্তমানের কততম শতাব্দী অতিক্রম করেছে? নাম্বার হচ্ছে ক, পঞ্চমতম শতাব্দী অতিক্রম করেছে। বাংলাদেশের রাজধানী কোথায়? এটা সবাই জানে, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। কিন্তু এই যে একটা সহজ প্রশ্ন, এটা 33তম বিসিএস পরীক্ষার ভিতরে এসেছে যে বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল কয়বার? স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় 1972 সালে, তার আগে রাজধানী ছিল 4বার। বাংলাদেশের রাজধানী ঢাকা শেষবার হয় 1972 সালে, তার আগে 4বার ঢাকাকে রাজধানী করা হয়েছিল। ঢাকার নিকটবর্তী কোন জেলা? ঢাকার নিকটবর্তী জেলা হচ্ছে মানিকগঞ্জ। এই যে 4 নম্বর প্রশ্নটা দেখো, ঢাকার নিকটবর্তী কোন জেলা? পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী 13 সালে এসেছিল। ঢাকার নিকটবর্তী কোন জেলা? মানিকগঞ্জ।
এই জন্য তোমাদের বলছি যে কোন জেলার সাথে কোন জেলা অবস্থিত সেটা ভালো করে দেখার জন্য। এই যে ঢাকার নিকটবর্তী কোন জেলা, তোমরা যদি ভালো করে মানচিত্রটা দেখো তাহলে দেখবে যে মানিকগঞ্জ। তাই তোমরা দরকার মাপ মানচিত্রটা ভালো করে দেখা, বাংলাদেশের মানচিত্রটা খুব ভালো করে দেখার চেষ্টা করবে। কোন সালে ঢাকার ইংরেজি বানান DACCA থেকে DHAK করা হয়? করা হয়, এটা ঢাবি। খ ইউনিট 4-5 সালে এসেছিল। উত্তর ক 1982 সালে। 1982 সালে কত সালে? 1982 সালে কত সালে ঢাকার বানান পরিবর্তন করা হয়? 1982 সালে। দ্য ফার্স্ট মাস্টার প্ল্যান অফ ঢাকা সিটি ওয়াজ প্রিপেয়ার্ড ইন 1959 সালে। 1959 সালে। 4 নাম্বারটা হচ্ছে 1959 সালে। দ্য ফার্স্ট মাস্টার প্ল্যান অফ ঢাকা সিটি ওয়াজ প্রিপেয়ার্ড ইন 1959। হাতির ঝিলের নকশা পরিকল্পনা করেন কে? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12তম বেসরকারি প্রভাষক নিবন্ধনে 15 সালে এসেছিল। ঘ ইস্পাতি এহসান ইস্পাতি এহসান খান নামে একজন মানুষ হাতির ঝিলের নকশা পরিকল্পনা করেন। এই হচ্ছে আমাদের ঢাকার রাজধানী নিয়ে যত ধরনের প্রশ্ন টপিক। আমরা নেক্সটে পড়ব বাংলাদেশের ভূপ্রকৃতি, এটা পড়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের রাজধানী নিয়ে যত ধরনের আলোচনা। তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো। হ্যালো এভরিওয়ান, এখন আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে 3টি ভাগে। কয়টি ভাগে? বাংলাদেশকে ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে 3টি ভাগে। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এই 3টা ভাগে ভাগ করা হয়েছে ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। টারশিয়ান যুগের পাহাড়সমূহ, সামনে খাতা নিয়ে নোট করো যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ও সাম্প্রতিক কালের প্লাবনসমূহ ভূমি, এই 3টি ভাগে বাংলাদেশকে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড় বিভক্ত 2 ভাগে। নাম্বার 1 হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজারের অবস্থিত। এবং টারশিয়ার যুগের দ্বিতীয়টা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারে অবস্থিত। মোট ভূমি ভাগের 12% টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় গড়ে উঠেছে আজ থেকে 13 কোটি বছর পূর্বে। মাটির বৈশিষ্ট্য, টারশিয়ারি যুগের পাহাড়ের মাটির বৈশিষ্ট্য হচ্ছে কাদা, বেলে মাটি ও শ্যাল। মোট ভূমি যুগের 12% ভূমি এই সময়ে গড়ে উঠেছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমিরূপ টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। এটা কি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। এই যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তাই চেষ্টা করবো এটাকে ভালো করে পড়াশোনার। পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠেছে পাহাড়ের পাদদেশে। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা 2550 ফুট। বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা 2050 ফুট। উত্তরাঞ্চলে পাহাড় সম্মুখে বলা হয় টিলা। দক্ষিণাঞ্চলে পাহাড় সম্মুখে বলা হয় ডিবি। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরাঞ্চল অর্থাৎ রাজশাহী, এমন কলকাতা, এসব এলাকাকে বলা হয় টিলা, এবং দক্ষিণাঞ্চলের পাহাড় সম্মুখে বলা হয় ডিবি। বাংলাদেশের ভূপ্রকৃতি পলি গঠিত সমতল ভূমি। পাদদেশীয় সমতল ভূমি রংপুর ও দিনাজপুর অঞ্চলের, বদ্বীপ সমভূমি ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা জেলার অংশ বিশেষ। বাংলাদেশে যে ধরনের ভূমিরূপ পাওয়া যায় না, মালভূমি। বাংলাদেশের ভূমিরূপ পাওয়া যায় না। এটা খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে কোন ভূমিরূপ পাওয়া যায় না? মালভূমি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের বৈশিষ্ট্য,
চিরহত বা আধা চিরহরিৎ জাতীয়। এটা এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু দেখে যাওয়া যাতে কোনো সমস্যা না হয়। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ভূমি গড়ে উঠেছে 25,000 বছর পূর্বে। এ সময় গড়ে ওঠা ভূমি মোট ভূমি ভাগের 8%। মাটির বৈশিষ্ট্য লালচে ও ধূসর। সোপান বলতে বোঝায় চতুর্ভূমি, রাজশাহীর বরেন্দ্র ভূমি, ময়মনসিংহ ও টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল, গাজীপুরের ভাওয়ালের গড় এবং কুমিল্লার লালমাই পাহাড়ের জুড়ে বিস্তৃত হচ্ছে প্লাস্টোসিন কালের সোপানসমূহ। এখন যদি প্রশ্ন আসে যে কুমিল্লার লালমাই পাহাড় কোন ধরনের, সেটা উত্তর হচ্ছে প্লাস্টোসিন কালের সোপানসমূহ। আমরা যদি এখানে দেখি যে বরেন্দ্র ভূমি বাংলাদেশের কতটুকু জায়গা দখল করেছে, সেটা হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার। মধুপুর বনাঞ্চল ও বাওয়ালের গড় সেটা হচ্ছে 4,103 বর্গ কিলোমিটার। লালমাই পাহাড় 34 বর্গ কিলোমিটার। সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এই যে আমরা যে বাকি দুইটা পড়লাম সেটা থেকে এই যে 3 নাম্বারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মনোযোগ দিয়ে, এটা 5 স্টার দিয়ে পড়ার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে, খাতাতে নোট করার চেষ্টা করবে, বারবার দেখার চেষ্টা করবে যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমিগুলো টারশিয়ারি যুগের পাহাড় ও প্লাইস্টোসিন কালের সোপান সমূহ ছাড়া বাকি 80% এই সময়ে গড়ে ওঠা ভূমি। সাম্প্রতিককালে গড়ে ওঠা ভূমির আয়তন 1,24,266 বর্গ কিলোমিটার। ভূমির বৈশিষ্ট্য হচ্ছে দোআঁশ মাটি। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা দিনাজপুর। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা হচ্ছে দিনাজপুর। উচ্চতা 37.50 মিটার। কত মিটার? 37.50 মিটার। এবং বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা হচ্ছে দিনাজপুর। এখন প্রশ্ন আসতে পারে যে দিনাজপুর কোন বিভাগে অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে রাজশাহী বিভাগে। বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ। এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা কোনটা, সেটা হচ্ছে কিশোরগঞ্জ এবং নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা কিশোরগঞ্জ এবং নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে নিচু জেলা কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, এবং সবচেয়ে উঁচু জেলা হচ্ছে দিনাজপুর। উচ্চতা 37,237.50 মিটার। আমরা যদি এটা নিয়ে একটু এমসিকিউ প্র্যাকটিস করি। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশের ভাগ করা হচ্ছে কয়টি? 3টি অঞ্চলে। এটা আমরা একটু আগে পড়েছি যে 3টি অঞ্চলে কি কি, সেগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে। নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না, সেটা হচ্ছে মালভূমি। এটা আমরা সবাই জানি, আমরা একটু আগেই পড়েছি। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চতুর্ভূমি রয়েছে? নিচের কোন জেলায় প্লাস্টোসিন চতুর্ভূমি রয়েছে, সেটা হচ্ছে গাজীপুরে। নাম্বার 3 নাম্বারটা হচ্ছে নিচের কোন জেলাতে প্লাস্টোসিন চতুর্ভূমি রয়েছে, সেটা হচ্ছে গাজীপুর। বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোন ভূমিরূপে, সেটা হচ্ছে প্লাস্টোসিন যুগের সোপানে। এটা চাবি 12-13 সালে এসেছিল। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে। কত যুগে? কোন যুগে? টারশিয়ারি যুগে। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে, সেটা হচ্ছে টারশিয়ারি যুগে। এটা 17তম বিসিএসে এসেছিল। 7 নাম্বারটা, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি শ্রেণীর উৎপত্তি হয়েছে টারশিয়ারি যুগে। কোন যুগে? যদি প্রশ্ন আসে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে, সেটা হচ্ছে টারশিয়ারি যুগে। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? নাম্বার ক হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাবে ভাগ করা হয়? 2 ভাবে ভাগ করা হয়। চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সমূহকে কোন পর্বতের অংশ? চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সমূহ কোন পর্বতের অংশ? সেটা হচ্ছে আরাকান ইয়মা পর্বতের অংশ। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? সেটা হচ্ছে 37.50 মিটার, যেটা আমরা একটু আগে পড়েছি। সিলেট অঞ্চলের পাহাড়গুলো কোন আমলে সৃষ্টি? সেটা উত্তর হচ্ছে টারশিয়ারি আমলে।
সিলেট অঞ্চলের পাহাড়গুলো কোন আমলে সৃষ্টি, সেটা হচ্ছে টারশিয়ারি আমলে। নাম্বার 11 নম্বরটার উত্তর হচ্ছে খ। দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম, সেটা হচ্ছে নাম্বার ক। 12 নম্বরটার উত্তর হচ্ছে নাম্বার ক। তোমরা কমেন্টে বলবা যে 12 নম্বরটার উত্তর কি, সেটা কমেন্টে বলার চেষ্টা করবে। এবং সেকেন্ড, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্খলের নাম দ্বিতীয়টা কি, সেটাও কমেন্টে বলার চেষ্টা করবে। আমরা যদি 13 নম্বরটা দেখি, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্খের নাম কি, সেটা হচ্ছে বিজয়। তাজিংডং পর্বত কোন জেলায়, সেটা হচ্ছে বান্দরবন। 11 নম্বর উত্তরটা, 15 নম্বর উত্তরটা তোমরা করার চেষ্টা করো। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম, এটা আমরা একটু আগেই পড়েছি, গারো। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে গারো। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় অবস্থিত ময়মনসিংহ জেলায়। 18 নম্বরটা যদি দেখি, চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত, সেটা হচ্ছে টেকনাফে। চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত, সেটা হচ্ছে টেকনাফ। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। নাম্বার 20 নম্বরটা হচ্ছে হোয়ার ইজ চুম্বক হোয়েলস। এটা তোমরা দেখতে পাচ্ছ যে 20 নম্বরটা, এটা উত্তরটা একটু ভুল আছে এটা। আচ্ছা, আমরা 21 নম্বরটা দেখি, চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত, সেটা হচ্ছে বান্দরবন। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত, সেটা হচ্ছে খ, বান্দরবনে। জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত, সিলেটে। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলে মধুপুর গড়। বিরণ্ড ভূমি হলো প্লাইস্টোসিন কালের সোপান। প্লাইস্টোসিন চত্বর কোথায়, সেটা হচ্ছে মধুপুর। রাজশাহীর উত্তরাংশ ও পাহাড়ের বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত, সেটা হচ্ছে বরেন্দ্রভূমি। এই যে টপিকগুলো এতটা গুরুত্বপূর্ণ না, কিছু কিছু প্রশ্ন ছাড়া। আমরা যদি 28 নাম্বারটা দেখি, বীরণ্ডভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর ও পশ্চিম অঞ্চল। এটা আইন বিভাগে এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2004-05 সালে এবং 18 সালে আইন বিভাগে এসেছিল, তাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 28 নম্বরটা, বীরণ্ডভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চল। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত, সেটা হচ্ছে রাজশাহী বিভাগে বাংলাদেশের বরেন্দ্রভূমি অবস্থিত। কোথায়? 29 নাম্বারটা, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খ ইউনিটে এসেছিল, ডাবিতে এসেছিল। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত, সেটা হচ্ছে রাজশাহী বিভাগে। এই হচ্ছে আমাদের আজকের জিকে ক্লাস, ফার্স্ট জিকে ক্লাস, প্রথম জিকে ক্লাস। আমরা দ্বিতীয় জিকে ক্লাসে আমরা বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এবং নদী এসব সম্পর্কে আমরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সাধারণকে সম্পর্কে জানবো। তাই নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকো। এবং আমি যে যে প্রশ্নগুলো বলেছি এগুলো খাতায় নোট করো এবং শেখার চেষ্টা করো, মুখস্থ করার চেষ্টা করো। ইনশাল্লাহ তুমি একদিন তোমার স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবে। পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নাও, এটাই আশা। এবং কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো।